দুপুরে বাংলাদেশে আমন্ত্রণ, শুরুতেই শিরোনামগুলো। পুলিশ আদালত কাজ করলে কমবে মবতন্ত্র, বলছেন আইন উপদেষ্টা। অপরাধী ধরতে চলবে অপারেশন ডেভিল হান্ট। প্রসিকিউটিং এজেন্সির সাথে টাইম টু টাইম যোগাযোগ করে পর্যাপ্ত তথ্য নিজেদের সৌবিধ্য রাখুন। কোনোভাবেই যেন কোনো সন্ত্রাসী জামিন না পায়, সর্বোচ্চ সতর্ক থাকুন। 2024 সালে দুর্নীতি বেড়েছে বাংলাদেশে। লুটপাট এবং দুর্নীতিবাজদের তোষণে অবস্থার ক্রমাবনতি জানালো টিআইবি। অনেক দেশ আছে যে 3টি বা 4টি বা 5টি, আমাদের ক্ষেত্রে 8টি সূত্র থেকে এই তো এবারের সূচকটি প্রণীত হয়েছে। ইউএনডিপি সহ 17 উন্নয়ন সহযোগী দেশের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক, আলোচনার বিষয় ভোটের প্রস্তুতি। 13 বছরেও সাগররুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারার রাষ্ট্রীয় ব্যর্থতা, বললেন আইনজীবী। ডিআরইউতে প্রতিবাদ সমাবেশ। নিয়োগের 1 মাসের মধ্যেই দুর্নীতির অভিযোগে কারাবন্দী সুইমিং ফেডারেশনের সহ সভাপতি গোলাম মোহাম্মদ আলমগীর। সার্চ কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন। না, আমাদের এটা নিয়ে তেমন কোনো কিছু আমাদের এখানে আমরা এখন পর্যন্ত ফেস করি নাই। যতক্ষণ পর্যন্ত এটা ডিসিশন না হচ্ছে, যদি এটা থেকে কোর্টের কোনো ডিসিশন হয় বা কিছু হয়, সে যদি কনভিক্টেড হয় তখন অটোমেটিকলি থাকবে না গঠনতন্ত্রের মোতাবেক। বসন্ত বরণ সামনে রেখে ব্যস্ত ঝিনাইদহের ফুল চাষিরা। উৎপাদন ভালো হলেও দাম কম হওয়ায় লোকসানের শঙ্কা। বাজারের অবস্থা ভালো। গতবার এই সময় আপনার ফুল বেচলাম 47 টাকা 50 টাকা, আর সেই ফুল এখন 13 টাকা। যে পরিমাণে আশা করছে হয়তো বা সেই পরিমাণে বেচা কেনা হবে না। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন। বিচার বিভাগ, পুলিশ সহ সবাই সঠিকভাবে কাজ করলে কমবে মবতন্ত্র, এ মন্তব্য করেছেন আইন উপদেষ্টা। অপারেশন ডেভিল হান্ট সফল করতে আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টদের আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর শিল্প উপদেষ্টা দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক এই কর্মশালার আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে 3 উপদেষ্টা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুরুতেই শিল্প উপদেষ্টা বলেন, বিগত 15 বছরে আওয়ামী সরকার আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাইকে ব্যবহার করেছে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায়। দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে সজাগ থাকার আহ্বান জানান তিনি। ন্যায়ভিত্তিক কাজ যেন বেসিক হিউম্যান রাইটস প্রিন্সিপালকে আপহোল্ড করে সমস্ত আইন শৃঙ্খলার বাহিনীগুলো এগিয়ে যেতে পারে, যেন কোনো অবস্থায় গুমের মতো কোনো ঘটনা না ঘটে, যেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না ঘটে, আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার ব্যবস্থা যেন ঠিকমতো হয়, আদালতগুলো যেন ঠিকভাবে ফাংশনাল হয়। কারণ পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো পর্যন্ত থিওরিটিক্যালি, কিন্তু যেটা হওয়ার কথা সেটা জনগণের বন্ধু, জনগণের পাশে থাকার কথা। এটাই যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের কাজ। পরে আইন উপদেষ্টা বলেন, গত 15 বছরের প্রতিটা গুম খুনের বিচার করা হবে, তাই বিচার বিভাগ সহ সকলকে সঠিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি। যে প্রতিটা হত্যার বিচার হবে, প্রতিটা গুমের বিচার হবে, 15 বছরের অরাজকতার বিচার হবে। আমরা এই বার্তা দিতে না পারলে আমাদের এখানে থাকার তো কোনো মানে হয় না। যখন দেশের মানুষ দেখবে রাষ্ট্র এক্সিস্ট করে, পুলিশ আদালত ঠিকমতো ফাংশন করে, তখন এই যে মবক্রেসি, যেটাকে আমরা মবতন্ত্রের বিরুদ্ধে যে আমরা এত বেশি সোচ্চার হই, আমরা এটাকে ভয়াবহ জিনিস মনে করি এই মবতন্ত্রকে, কিন্তু যখন পুলিশ, কোর্ট, আইন শৃঙ্খলা পরিস্থিতি সব কিছু ঠিকমতো কাজ করবে, তখন মবের প্রকোপ
আমি মনে করি আরও কমে যাবে। প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা অপারেশন ডেভিল হান্ট সফল করার আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। তারা যেন আবারও জামিনে বেরিয়ে অপকর্মে জড়াতে না পারে সেদিকেও বিচারকদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে বলবো। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। আইনজীবীদের আমি বলবো, আপনারা আদালতে দায়েরকৃত প্রতিটি মামলায় ধার্য তারিখ এ সময়ে উপস্থিত থাকুন। প্রসিকিউটিং এজেন্সির সাথে টাইম টু টাইম যোগাযোগ করে পর্যাপ্ত তথ্য নিজেদের সৌবিধ্য রাখুন। কোনোভাবেই যেন কোনো সন্ত্রাসী জামিন না পায়, সর্বোচ্চ সতর্ক থাকুন। পতিত ফ্যাসিবাদের দোসররা এখনো নৈরাজ্য সৃষ্টি করে তাদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছে। তাদের প্রতিরোধে সরকারের কঠোর অবস্থানের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা কোনো অপরাধীকে রাস্তায়, বাজারে, মাঠে, ময়দানে, রাজপথে দেখতে চাই না। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশে অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে 1.5 শতাধিক আটক ও গ্রেফতার হয়েছে। গাজীপুরে 81 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার রাত থেকে অভিযান চালিয়ে মহানগরের টঙ্গী পূর্ব থানায় 7, টঙ্গী পশ্চিম থানায় 8, গাছা থানায় 6, বাসন থানায় 9, সদর থানায় 19, পুবাইল থানায় 2 জন সহ অন্যান্য থানায় মোট 69 জনকে আটক করা হয়েছে। এছাড়া জেলার 5 থানায় অভিযান চালিয়ে 12 জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে গত 3 দিনে 263 জনকে গ্রেফতার করল পুলিশ। এছাড়া রংপুরে গ্রেফতার করা হয়েছে 21 জনকে। পুলিশ জানায়, রংপুর মহানগরীতে 3 এবং বিভাগের 8 জেলা থেকে 18 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এর মধ্যে কুড়িগ্রামে 6, দিনাজপুরে 3, ঠাকুরগাঁওয়ে 6 এবং রংপুরে 2 এবং লালমনিরহাট থেকে 1 জনকে গ্রেফতার করা হয়। সোমবার সকাল 6টা থেকে অভিযান চালিয়ে আজ সকাল 6টা পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয়। এছাড়া পাবনায় 15, নরসিংদীতে 18, পটুয়াখালীতে 11, চুয়াডাঙ্গায় 9 এবং সুনামগঞ্জে 7 জনকে গ্রেফতার করা হয়েছে। 2024 সালে বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান 14। লুটপাট এবং দুর্নীতিবাজদের তোষণে এই ক্রম অবনতি বলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। সকালে মাইডাস সেন্টারে ছিল এই বিষয়ক সংবাদ সম্মেলন। সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, 2024 সালের স্কোর ও উচ্চক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থানের অবনতি ঘটেছে। সিপিআই 2024 অনুযায়ী 100-র মধ্যে বৈশ্বিক গড় স্কোর যেখানে 43, সেখানে বাংলাদেশের স্কোর মাত্র 23। এটি প্রমাণ করে বিগত 13 বছরের মুখে দুর্নীতি দমনের কথা বললেও বাস্তবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, লালন করেছে কর্তৃত্ববাদী সরকার। এমনকি দুর্নীতি সংগঠনে সহায়তা ও অংশগ্রহণও করেছে। ডক্টর ইফতেখার বলেন, দক্ষিণ এশিয়ার 8টি দেশের মধ্যে এবারও বাংলাদেশের অবস্থান ও স্কোর বিব্রতকর। এই অঞ্চলে বাংলাদেশের নিচে রয়েছে কেবল আফগানিস্তান। সূচকে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান, আর সবচেয়ে কম দুর্নীতি ঘটে ডেনমার্কে। আমাদের স্কোর হচ্ছে যে অতীব গুরুত্বপূর্ণ দুর্নীতির কারণে বিপর্যস্ত যে দেশগুলো, তার মধ্যে আমরা অন্যতম। আমাদের গড় স্কোর, যে বৈশ্বিক গড় স্কোর 43, তার তুলনায় আমাদের স্কোর 20 পয়েন্ট কম। অর্থাৎ আমাদের সমস্যাটা আরও বেশি অতি গভীর উদ্বেগজনক অবস্থানে আমরা আমাদের দুর্নীতির মানদণ্ডে আমাদের দেশের অবস্থান। ডিসেম্বর ধরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানিয়েছে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সানাউল্লাহ। জাতিসংঘের উন্নয়ন সহযোগী কর্মসূচি ইউএনডিপি এবং 17টি দেশের রাষ্ট্রদূতদের সাথে কমিশনের বৈঠক শেষে এই কথা জানান তিনি। বলেন, স্থানীয় জাতীয় নির্বাচন একসাথে সম্ভব না। স্থানীয় নির্বাচন আগে করতে হলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে। তবে কমিশন অগ্রাধিকার জাতীয় নির্বাচন। যারা নির্বাচন কবে হবে সেটা সরকারের সিদ্ধান্ত। সবচেয়ে কাছাকাছি সময় হাতে নিয়েই প্রস্তুতি নিচ্ছে কমিশন। এর আগে বেলা 11টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুরু হয় বৈঠক। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন। এরই মধ্যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রযুক্তিগত ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে ইউএনডিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিদেশি দূতদের প্রস্তুতির বিষয়ে জানিয়েছে কমিশন। সহকর্মী লাভলি বিথি রয়েছেন ইসি ভবনে, যাচ্ছি তার কাছে। বিথি, রাষ্ট্রদূত এবং ইউএনডিপি প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে আর কি বললেন সিইসি একটু জানাবেন?
মূলত ব্রিফিংয়ের কিন্তু আজকে মূল বিষয় যেটি ছিল ইউএনডিপি সহ আমাদের যে বাংলাদেশের যে উন্নয়ন সহযোগী যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রের কাছে ইলেকশন কমিশন জানতে চেয়েছেন যে তারা সামনে নির্বাচনকে সামনে রেখে কি ধরনের সহযোগিতা করতে পারে, কোন ক্ষেত্রে তারা সহযোগিতা করতে পারে। ইউএনডিপি যেহেতু একদম শুরু থেকে জানুয়ারি থেকেই কিন্তু ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সাথে জড়িত হয়েছিল, অর্থাৎ নানা রকম প্রযুক্তিগত দিক দিয়ে সহায়তা দিয়ে এসেছিল, এছাড়া বিভিন্ন দিক দিয়ে কিন্তু সহযোগিতা দিয়ে আসছে। তো সেই বিষয়গুলো জানিয়েছে তারা কোন ক্ষেত্রে সহযোগিতা করতে পারবে। এবং ইউএনডিপির যে আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার তিনি কিন্তু জানিয়েছেন যে তারা এইবার যে ইলেকশন কমিশন এসেছে, যে সরকার, সেই সরকারের কাছে বাংলাদেশের এসেছে সেরা ভোট, অবাধ সুষ্ঠু নির্বাচন তারা প্রত্যাশা করছে। তো জানতে চাওয়া হয়েছিল যে নির্বাচন নিয়ে তারিখ নিয়ে তাদের কোনো মতামত আছে কিনা। বলেছেন যে তারা শুধুমাত্র কারিগরি সহায়তার দিকটি দিয়ে যাবে, নির্বাচন কবে হবে সেটা সম্পূর্ণই সরকারের সিদ্ধান্ত এবং নির্বাচন কমিশনের উপর সেটি নির্ভর করবে। নির্বাচন কমিশন থেকে কিন্তু জানানো হয়েছিল, যেহেতু গত 16 ডিসেম্বর প্রধান উপদেষ্টা কিন্তু জানিয়েছিলেন যে এই যে নির্বাচন ডিসেম্বর এবং আগামী বছর জুন মাস, এই দুইটি ইস্যু তারিখ সামনে রেখেই কিন্তু সম্ভাব্য তারিখ সামনে রেখেই কিন্তু বলেছিলেন যে নির্বাচন হয়তো অনুষ্ঠিত হতে পারে। কিন্তু ইলেকশন কমিশন একদম সবচেয়ে কাছের যে সময়সীমা অর্থাৎ ডিসেম্বরকে ধরেই কিন্তু প্রস্তুতি নিচ্ছে এবং সেই লক্ষ্যে তারা সব কাজ এগোচ্ছে। ভোটার তালিকা সবচেয়ে বড় যে কাজটি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম, সেটি এই বছরের মে জুন মাস নাগাদ একদম সম্পূর্ণভাবে শেষ করতে পারবে। বাকি যে সীমানা নির্ধারণ সহ অন্যান্য যে কাজগুলো আছে সেইগুলো আসলে সংস্কার কমিশনের যে সুপারিশগুলো আছে সেগুলো, আইন যে পরিবর্তনের যে বিষয়গুলো সেগুলো হওয়ার পর খুব দ্রুতই তারা শেষ করতে পারবে, অর্থাৎ ডিসেম্বর মধ্যে তারা যাতে পুরোপুরি প্রস্তুত হতে পারে সেই বিষয়টি জানিয়েছেন। আমাদের একটা প্রশ্ন ছিল যে, কারণ অনেকেই বলেছে রাজনৈতিক দল এবং অনেকেই কিন্তু বলেছিলেন যে স্থানীয় নির্বাচন আগে করা যায় কিনা, যেহেতু স্থানীয় নির্বাচন বৃহৎ বড় পরিসরে একটি নির্বাচন, সুতরাং সম্পূর্ণ স্থানীয় নির্বাচন করতে গেলে কিন্তু সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কিন্তু প্রায় বছর খানেকের মতো পিছিয়ে যাবে। সেক্ষেত্রে সরকার যদি চায় সীমিত পরিসরে, যদি কোন অংশে সীমিত পরিসরে যদি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা দেয় সরকার, যদি সরকার দেয়, সেক্ষেত্রে হয়তো তারা সেই প্রস্তুতি তাদের থাকবে, সেভাবে তারা করতে পারবে। এবং এছাড়া আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে আমরা জানি যে কোনো রকম বাধা কি আছে কিনা, কারণ যেহেতু আইন শৃঙ্খলার পরিস্থিতি আমরা দেখছি। তো বলেছিল যে এখন পর্যন্ত কোনো বাধা দেখছি না, তবে ছোটখাটো যে চ্যালেঞ্জগুলো থাকে কারিগরি, সেই চ্যালেঞ্জগুলো কিন্তু রয়ে যায়। সর্বোপরি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মূল লক্ষ্য সামনে রেখেই কিন্তু ইলেকশন কমিশন কাজ করছে, সেটি জানিয়েছে। অনেক ধন্যবাদ সহকর্মী লাভলি বিথি। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যায় বিগত আওয়ামী সরকার সংশ্লিষ্ট কেউ জড়িত, তারা এই মামলার তদন্ত এগোতে দেয়নি, এ অভিযোগ করেছেন নিহত রুনির ভাই নওশের রোমান। তবে পরিবর্তিত প্রেক্ষাপটে পিবিআইর তদন্ত আলোর মুখ দেখবে এমন আশা এই দম্পতির একমাত্র সন্তান মিহির সারোয়ার মেঘের। সকালে হাইকোর্ট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে মামলাটির বাদীপক্ষের আইনজীবী শিশির মনির কথা বলেন। জানান, বিগত 13 বছরে সাগররুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারার রাষ্ট্রীয় ব্যর্থতা। অতীতে এই মামলার তদন্ত আইনিভাবে চলতে দেওয়া হয়নি, দীর্ঘ সময় অনেক সাক্ষ্য প্রমাণ নষ্ট হয়ে গেছে অভিযোগ করেন তিনি। গত বছরের 23 অক্টোবর এই মামলার তদন্তে 4 সদস্যের টাস্ক ফোর্স গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী 4 এপ্রিল টাস্ক ফোর্সকে মামলার তদন্ত প্রতিবেদন হাইকোর্টে জমা দিতে বলা হয়েছে। এই মামলা তদন্তে কারা বাধা সৃষ্টি করেছে তা টাস্ক ফোর্সের তদন্তে বের হয়ে আসবে, এমনটা মনে করেন আইনজীবী শিশির মনির। আগে তো কিছু হইতো না, এখন তো দেখতেছি যে ওরা কাজ করতেছে, তো একটু হলেও আমরা হোপফুল। আশা করি যেহেতু অনেক কিছু বললো, মাত্র বলে গেল, তো আশা করা যাচ্ছে যে মানে পজিটিভ কিছু একটা শুনতে পারবো। সাগররুনি হত্যার বিচারের দাবিতে ডিআরইউতে প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি। সহকর্মী আলামিন হক অহন আছেন সেখানটায়, যাচ্ছি তার কাছে। অহন, প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীরা কি বলছেন, মূল দাবিগুলো, অভিযোগগুলো আসলে কি একটু জানাবেন? মেঘে মেঘে তো অনেক বেলা হলো, সাগররুনির সন্তান মেঘও বড় হয়ে গেল, কিন্তু 13 বছরেও বিচার হলো না। সাংবাদিকরা সেই কথাই বলছেন, কেন বিচার হচ্ছে না? এখনো বক্তব্য দিচ্ছেন সাংবাদিকরা, তারা বলছেন গেল আওয়ামী লীগ সরকারের আমলে সরকারে ইচ্ছা করে যায়নি এর বিচার হোক, যে কারণে বারবার পিছিয়েছে চার্জশিট দাখিলের সময়সীমা, এবং র্যাবকে যখন তদন্তভার দেওয়া হলো সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। যেমনটি আমরা শুনছিলাম শিশির মনিরের কণ্ঠে, ঠিক একই বক্তব্য এখানেও উঠে এসেছে। সেটি দুরভিসন্ধিমূলক কিনা সেটিও খতিয়ে দেখতে হবে। বলছি 13 বছর এরকম প্রতিবাদ সমাবেশ ডিআরওর সামনে হয়ে আসছে, কিন্তু এর কোনো সুফল তারা পাননি। এবার তারা সুফল দেখতে চান, বিশেষ করে এই সরকারের আমলে বিচারের একটা মূল অগ্রগতি হবে তেমনটি তারা আশা করছেন, এবং একটি সংগ্রাম পরিষদ গঠন করা যায় কিনা সে বিষয়েও তারা জানাচ্ছেন। তারা এও বলছেন এর মধ্য দিয়ে
বাংলাদেশে এই যদি বিচার হয় তাহলে হয়তো একটা মাইল ফলক দাঁড়িয়ে যাবে। সাংবাদিকরা সবসময় যে শুধু মার খেয়ে যান কিন্তু বিচার হয় না, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান তারা করছেন। ইউনূস সরকারকে তারা আহ্বান করছেন যেন দ্রুত চার্জশিট দেওয়া হয় এবং এখন পর্যন্ত যে সময়সীমা দেওয়া হয়েছে পরবর্তী চার্জশিট দাখিলের, সেটির সময়সীমা যেন এবার পূরণ করা হয়। শতবার তারও বেশি এই চার্জশিট দেওয়ার সময়সীমা এর আগেবার যেমন পিছিয়েছে এবার যেন না পিছিয়ে যায়, এবং যদি পিছিয়ে যায় তাহলে এই ডিআরওর পক্ষ থেকে একটি সংগ্রাম পরিষদ গঠনের কথাও তারা বলছেন। এবং তারা এও বলছেন যেভাবে এর আগের সরকার এই বিচারকে প্রলম্বিত করেছেন, এবং তারা এও বলছেন যখন একটি রাষ্ট্র নিজেই চান না এটার বিচার হোক তখন সেটার বিচার হওয়া খুবই কঠিন। নিশ্চয়ই এই সরকার তার চাইবেন না, বিচারের আওতায় আনবেন, বিচার নিশ্চিত করবেন। অনেক অনেক ধন্যবাদ সহকর্মী আলামিন হক অহন ডিআরইউ প্রাঙ্গণ থেকে। সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুনি হত্যা মামলা তদন্তে কাজ শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্স। আগামী 4 এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে টাস্কফোর্সকে। নতুন করে টাস্কফোর্স দায়িত্ব নেয় বিচার নিয়ে আশার সঞ্চার হয়েছে স্বজনদের মধ্যে। এ মামলা নিয়ে বিগত সরকার গড়িমসি করেছে এ অভিযোগ করেছেন বাদীর আইনজীবীরা। সাগর রুনি হত্যাকাণ্ডের 13শ বার্ষিকীতে এই মামলার সবশেষ অবস্থা জানাচ্ছেন রিয়াজ রায়হান। সংখ্যাটা হতে পারত 10, 15 কিংবা আসছে জুলাইয়ে 19, কিন্তু বাবা মায়ের সঙ্গে সম্পর্কটা কেবলই স্মৃতি হয়ে গেলেও মাত্র 5 বছর বয়সেই। মা বাবার সঙ্গে শেষ জন্মদিনের ছবিগুলোর দিকে তাকিয়ে সে কথাই কি ভাবছেন সদ্য 18 পেরোনো মেঘ? স্মৃতিগুলো আবছা হোক, কিন্তু বিচারের তাজা স্মৃতি নিয়ে চলতে চান বাকিটা পথ। আসলে তো আগে তো কখনো কাজ করতে দেখিনি ওদের, তো এখন কাজ করতে দেখতেছি, একটু তো হচ্ছে আশাবাদী আমরা। তো দেখা যাক, রেজাল্ট না আসলে তো কিছু করার নেই, বাট মানে কিছু করার নেই বলতে হচ্ছে আগের সেমই থাকি গেল সব। 11ই ফেব্রুয়ারি 2012 দিনের আলো ফুটল এক নৃশংসতার খবর নিয়ে। পরিচিত মুখ সাগর সারোয়ার ও মেহরুন রুনি খুন হয়েছেন নিজ বাসায়। থানা পুলিশ ডিবি ঘুরে তদন্ত যায় র্যাবের কাছে। মাঝে 13 বছরে কিছু আলামত ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো ছাড়া বলার মতো কোনো অগ্রগতি নেই এ হত্যা মামলায়। এ সময়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পেছালো অন্তত 114 বার, যেটিও নিকট অতীতে বিরল। আগস্টে পট পরিবর্তনের পর উচ্চ আদালতের নির্দেশে পিবিআইয়ের অতিরিক্ত আইজিপিকে প্রধান করে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গেল 4 নভেম্বর তদন্তভার গ্রহণের পর থেকে এ পর্যন্ত 62 জনের সাক্ষ্য নিয়েছে টাস্কফোর্স। এই মামলায় গ্রেফতার 8 জনের মধ্যে 2 জন আছেন জামিনে। এ নিয়ে অবশ্য আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হননি টাস্কফোর্স সদস্যরা। তবে বিচারের ফিকে হওয়া আশায় নতুন করে আলোর রেখা দেখছেন স্বজনরা। যেহেতু ওই সরকারের সময় ঘটনাটা ঘটেছে এবং তারা ইচ্ছাকৃতভাবে মামলাটা নষ্ট করেছে, তো তাদের সম্পৃক্ত থাকার তো সম্পূর্ণই সুযোগ এখানে আমরা মনে করি যে তাদের সম্পৃক্ততা রয়েছে। তো নতুন সরকার বা পরবর্তী কোনো সরকার তাদের তো এটার সাথে কোনো লেনদেন নেই, তো আমরা আশা করি যে এটার বিচার হবে। আর কত রাত জাগবো, আর কত রাত জেগে জেগে আমি আমার এটাই করব। আমি আশাবাদী যে এনারা বের করতে পারবে যদি সদিচ্ছা থাকে। যদি সদিচ্ছা থাকে তাহলে ওনাদের কাছে কিছু না। এটা এ মামলায় বিগত আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে আলামত নষ্ট ও বিচার কাজ বিলম্বিত করেছে বলেও মনে করেন বাদীর আইনজীবী। 10-12 বছরে যেটি হয়নি, এটির পিছনে মূল কারণ ছিল ঊর্ধ্বতন মহল এটি করতে চায়নি এবং ইনফ্লুয়েন্স করেই মূলত এই ধরনের এই অবস্থার সৃষ্টি করা হয়েছে। এখন যেহেতু ইনফ্লুয়েন্স নাই, সরকারের পক্ষ থেকে স্বাধীনভাবে দেখা হচ্ছে, সিনসিয়ারলি দেখা হচ্ছে, আশা করা যায় নতুন কিছু বের হবে। শুধু একটাই চ্যালেঞ্জিং, সময়টা পার হয়ে গেছে প্রায় 12 বছর। চাঞ্চল্যকর এই মামলায় বিচার কাজের আর দীর্ঘসূত্রীরা দেখতে চান না স্বজনরা। প্রায় 13 বছর আগে এই উচ্চ আদালতের নির্দেশে চাঞ্চল্যকর সাগর রুনি হত্যা মামলার তদন্তভার দেওয়া হয়েছিল র্যাবকে। 13 বছরে জল গড়িয়েছে অনেক ঘাটে, কিন্তু তদন্ত আর আলোর মুখে দেখেনি। তাই তো 13 বছর পরে এই মামলাটি আবারও এসেছে উচ্চ আদালতে। উচ্চ আদালতের নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্স গ্রহণ করেছে এর তদন্তভার। এখন দেখার বিষয় এই টাস্কফোর্স কতটুকু অগ্রগতির খবর দিতে পারে মানুষকে, আর তা জানতে অপেক্ষা করতে হবে এই বছরের এপ্রিলের প্রথম সপ্তাহ নাগাদ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল নির্মূলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী।
আরও জানাবেন সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত, যুক্ত হচ্ছেন তিনি। জোবায়েদ, একটু জানাবেন অভিযান সম্পর্কে বিস্তারিত। এখনো পর্যন্ত ঠিক কত পরিমাণ জাল জব্দ করা হলো? রবিন, এখন পর্যন্ত 3টা মাছ ধরার ট্রলারকে তারা কিন্তু জব্দ করেছে এবং থামিয়েছে, এবং তাদের যে স্পিড বোটগুলো সেগুলোর মাধ্যমে তারা কিন্তু প্রথমে তাদেরকে সতর্ক করেছে এবং তারপরেই এই 3টি ট্রলার যেগুলো আছে সেগুলোতে তারা চেক করে দেখেছে যে আসলে অবৈধ কোনো জাল আছে কিনা। তারা কিন্তু অবৈধ বেশ কিছু জাল পেয়েছে এবং সেগুলোই তারা এখন পর্যবেক্ষণ করছে। প্রত্যেকটা তাদের মাছ ধরার যে ট্রলার সেখানে নৌবাহিনীর সদস্যরা আছেন এবং তাদের উপকূলে নিয়ে আসার পরে আসলে আমরা জানতে পারবো যে কি পরিমাণ জাল উদ্ধার করা হলো, সেটা উপকূলে যাওয়ার পরে আমরা জানতে পারবো। তবে এতটুকু জানিয়ে রাখতে পারি যে মৎস্য সম্পদ ধ্বংসকারী যে সকল অবৈধ জাল যেগুলো সম্পর্কে প্রাণী সম্পদ মন্ত্রণালয়, নৌবাহিনী সবসময় নিষেধাজ্ঞা দিয়ে থাকে, সেই জালগুলো ব্যবহার করার কারণেই কিন্তু তাদেরকে এই জায়গায় আটকানো হয়েছে। তাদের থেকে এই জালগুলো জব্দ করার প্রক্রিয়াটা শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী এবং এটা শুরু হয়েছে কিন্তু বেশ কিছুক্ষণ আগে থেকেই, সকাল থেকেই তারা অভিযান পরিচালনা করছে। এই যে বহির্নোঙর আমরা আছি, এখানে বিভিন্ন প্রান্ত থেকে মাছ ধরতে কিন্তু জেলেরা আসেন এবং তাদেরকে আগে থেকেই নির্দেশনা দেওয়া হয়ে থাকে যে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ কোনো জাল যাতে ব্যবহার না করে, কিন্তু তারপরেও তারা নির্দেশনা অমান্য করে সেই জালগুলো ব্যবহার করছেন। এক্ষেত্রে সমুদ্রের মৎস্য সম্পদ রক্ষায় নৌবাহিনী জানিয়েছে যে এই বিশেষ অভিযানটা তারা পরিচালনা করছে এবং সেই অভিযানের বেশ কিছু ধাপ কিন্তু ইতিমধ্যে তারা করেছে, যার চতুর্থ ধাপে 4টি ধাপে হবে, আজকে 3য় ধাপে অভিযানটা পরিচালনা করা হচ্ছে। এবং নৌবাহিনীর কর্মকর্তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি তারা বলছে যে এই ধরনের অভিযান তারা ভবিষ্যতে পরিচালনা করবেন। তবে মৎস্য সম্পদ, সমুদ্রের শান্তি রক্ষার পাশাপাশি মৎস্য সম্পদ রক্ষায় তাদের বিশেষ অভিযানটা চলমান থাকবে এবং সেক্ষেত্রে তারা বলছেন যে জেলেদেরকে একটু সচেতন হতে হবে, তাহলেই কিন্তু তারা এই জায়গায় নিজেদের যে সফলতা সেটা দেখাতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফ করছে প্রসিকিউশন, সরাসরি যাচ্ছি সেখানটায়। অপরাধের মধ্যে 2টা বিচার হচ্ছে, একটা হলো মানবতা বিরোধী অপরাধ, আর আমরা আশা করছি যে গণহত্যা হয়েছে, এটা কোর্ট ফাইনালি করবেন। আর ক্রাইমস এগেনস্ট পিস এবং ওয়ার অফ আগ্রাসন, যেটা এই ধরনের কোনো অভিযোগ এখনো আমাদের কাছে আসেনি। আচ্ছা, মানে আসলে করা যাবে? হ্যাঁ, আসলে করা যাবে। আর এই ওয়ার অফ আগ্রাসনের জন্য ওয়ার ইজ এ মাস্ট, কিন্তু হ্যাঁ যুদ্ধ এখন ব্রিফ করছিল প্রসিকিউশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে। সকালে শুনানি শেষে তাকে মামলায় গ্রেফতারের আদেশ দেন ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত 3-এর বিচারক সামিদুল ইসলাম। এর আগে আদালতে হাজির করা হয় কামরুল ইসলামকে। পরে দুদকের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন বিচারক। গত বছরের 23 ডিসেম্বর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুদক। সংস্থাটি বলছে 6,29,00,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়ার পর কামরুলের বিরুদ্ধে মামলা হয়। 4 এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক শীর্ষ বৈঠকে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারত সহ দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলোর এই শীর্ষ বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আনুষ্ঠানিক সাক্ষাৎ হবে প্রধান উপদেষ্টার। সকালে গুলশান 2-এ বিমস্টেক সম্মেলন নিয়ে ব্রিফিং করেন মহাসচিব। ধারণা সামিটের সাইডলাইনে দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদী। যদিও ঢাকা দিল্লি শীর্ষ পর্যায়ে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন বিমস্টেক মহাসচিব। তিনি বলেন এটি দুদেশের সরকারের সিদ্ধান্ত। মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডের দাবি কোনোভাবেই বিমস্টেক চীন বা পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্ল্যাটফর্ম নয়। আগামী শীর্ষ সম্মেলনে বিমস্টেক সভাপতি হতে যাচ্ছে বাংলাদেশ। And it entered into force. Summits have been held while there have been political changes in our member states. Ministerial meetings have been held, and our member states have gone through political changes, which is in the nature of member states, and we have continued our regional cooperation.
কারখানাগুলোই ভূগর্ভস্থ পানি ব্যবহারে কর বসানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এই কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর হোটেলে সাস্টেইনেবল অ্যাপারেল ফোরামের 6ষ্ঠ সংস্করণে যোগ দিয়ে একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত মাটির নিচের পানি ব্যবহার করতে সরকারকে কোনো টাকা পয়সা দিতে হয় না, তবে এ ব্যাপারে একটি নীতিমালা তৈরির কাজ করছে পানি সম্পদ মন্ত্রণালয়। রিজওয়ানা হাসান বলেন, গার্মেন্টসগুলোই টেকসই পরিবেশ নিশ্চিত করতে শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে। অ্যাপারেল ফোরামের এবারের সংস্করণে অংশ নিচ্ছেন নেদারল্যান্ডসের একটি প্রতিনিধি দল, যেখানে রয়েছে 18টি ব্যবসা প্রতিষ্ঠান। দেশটির রাষ্ট্রদূত আন্দ্রু কার্স্টেস বলেন, তৈরি পোশাকের বৈশ্বিক বাজারে শক্তিশালী অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশ। The government is seriously thinking. আমরা কারখানাগুলোকে শ্রেণীভুক্ত করছি। যারা সবচেয়ে বেশি ভূগর্ভস্থ পানি ব্যবহার করছে তাদের উপর কর আরোপ শুরু হবে। সরকার খুবই গুরুত্বের সাথে এই নীতিমালা নিয়ে কাজ করছে। বাংলাদেশের টেক্সটাইল খাতের অনেক সম্ভাবনা রয়েছে। এদেশের পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নেদারল্যান্ডস ভিত্তিক কোম্পানিগুলোর মধ্যে প্রযুক্তিগত ব্যবধান কমানো ও শক্তিশালী ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে এই ফোরাম উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে বাস্তবায়ন করা হবে। এই সংস্কারের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে মুক্ত হবে, এমনটা জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তারুণ্যের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকার একটি সুস্থ ডেমোক্রেটিক ট্রানজিশনের দায়িত্ব নিয়েছে, তাই সুস্থভাবে ক্ষমতা হস্তান্তরে দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। বলেন, জুলাই অভ্যুত্থানে তরুণরা দেশকে নতুন স্বপ্ন দেখানোর প্রেক্ষাপট তৈরি করেছে, সেটা সফল করার ক্ষেত্রেও তরুণদের ভূমিকা রাখার আহ্বান জানান আসিফ মাহমুদ। আমি বিশ্বাস করি, আপনারা জানেন সংস্কার কমিশনগুলো তাদের প্রস্তাবনা পেশ করেছে। স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে সেই প্রস্তাবনাগুলো বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র কাঠামোর যেই অঙ্গগুলো বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেগুলোকে পুনর্গঠন করা হবে। মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে একটি গুদাম থেকে দুস্থ জনগণের জন্য খাদ্য অধিদপ্তরের 230 বস্তা চাল ও আটা জব্দ করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সিয়াম স্টোর নামের গুদাম থেকে এসব চাল ও আটা জব্দ করে সেনাবাহিনী। সরকারি সিলযুক্ত বস্তা হতে আটা চাল বেসরকারি কোম্পানি মোড়কে বিক্রির প্রস্তুতি সময় 2 ট্রাক ভর্তি চাল আটা উদ্ধার করা হয়। পরে গুদামে অভিযান চালানো হলে কাউকে পাওয়া যায়নি। ট্রাক দুটি মোহাম্মদপুরের বসিলা সেনা ক্যাম্পে নেওয়া হয়েছে। এ ব্যাপারে খাদ্য অধিদপ্তরের ডিলার গা ঢাকা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। রমজান উপলক্ষে ট্রাক সেলের মাধ্যমে সারা দেশে অতিরিক্ত 9,000 টন পণ্য সরবরাহ করবে টিসিবি। এই সুবিধা পাবে 12 লাখ পরিবার। খুলনায় টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এই মাসের 24 তারিখের ভিতরেই যত কার্ডের অ্যাক্টিভেশন বাকি আছে এটা ইনশাল্লাহ অর্জিত হবে এবং এর বিনিময়ে সুবিধাভোগীদের সংখ্যা আরও বৃদ্ধি পাবে এবং এই সংখ্যাকে আরও বাড়ানোর জন্য 12 লক্ষ অতিরিক্ত পরিবারকে রমজানের শেষ দিন পর্যন্ত এই ট্রাকসেল কার্যক্রম চালু থাকবে। সুইমিং ফেডারেশনের সহসভাপতি পদে দায়িত্ব দেওয়ার 1 মাসের মধ্যেই দুর্নীতির দায়ে কারাবন্দী ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর। তবে এ নিয়ে বিব্রত নন আহ্বায়ক জোবায়েদুর রহমান রানা। এমনকি কমিটির কাজ প্রশ্নবিদ্ধ হবে না বলেও জানান তিনি। সেই সাথে 2 ধাপে যাচাই বাছাইয়ের কারণেই অ্যাডহক কমিটিগুলো দিতে বিলম্ব হচ্ছে বলে জানান জোবায়েদুর রানা। দেশের সার্বিক উন্নয়নের অংশ হিসেবে ক্রীড়াঙ্গনে গঠন করা হয় সার্চ কমিটি। দায়িত্ব দেওয়া হয় ফেডারেশনগুলোর নতুন নেতৃত্ব নির্বাচনের। প্রথম ধাপে 9টি ফেডারেশনের অ্যাডহক কমিটি দেওয়ার 2.5 মাস পর আরও 7টি ফেডারেশনের অ্যাডহক কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত আসে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে। অনুমোদনের অপেক্ষায় আছে আরও 13টি ফেডারেশন। মূলত 2 ধাপে যাচাই বাছাইয়ের কারণেই কমিটি দিতে বিলম্ব হচ্ছে বলে জানান সার্চ কমিটির আহ্বায়ক জোবাইদুর রহমান রানা। আমরা যদি একসাথে কাজ করতে পারতাম তাহলে এই প্রসেসটা অনেক ফাস্টার হয়ে যেত। প্রথমত অ্যাকচুয়ালি এরকমই একটা প্ল্যান ছিল আমাদের যে আমরা যাই করব একসাথে করব, দ্বিস্তর এটার মধ্যে ছিলাম না। পরবর্তীতে দেখা গেল যে মন্ত্রণালয় থেকে যেহেতু এটা সার্কুলার হয় তো আমরা তো তাদেরকেই দিতে হবে খসড়াটা, তো ওনারাই এটা রেডি করে দিবেন।
এদিকে অ্যাডো কমিটি দিয়েও বিপাকে সার্চ কমিটি। দ্বিতীয় দফায় দেয়া সাঁতার ফেডারেশনের অ্যাডো কমিটিতে সহসভাপতি হিসেবে গোলাম মোহাম্মদ আলমগীরে আস্থা রাখে সার্চ কমিটি, কিন্তু সম্প্রতি দুর্নীতির অভিযোগে কারাগারে পাঠানো হয় ম্যাক্স গ্রুপের এই চেয়ারম্যানকে। তার বিরুদ্ধে প্রায় 28 কোটি টাকা আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 4 ফেব্রুয়ারি মামলা করে দুদক। তবে এ ব্যাপারে কোনো কিছু জানা ছিল না বলে জানান জুবাইদুর রহমান রানা। না, আমাদের এটা নিয়ে তেমন কোনো কিছু আমাদের এখানে আমরা এখন পর্যন্ত ফেস করি নাই। সাথে সাথে সে ভালোভাবেই সম্পৃক্ত ছিল এবং উনি বিতর্কের ঊর্ধ্বেই ছিলেন এবং ওনার মন মানসিকতার যেটা সেটা হলো স্পন্সর করতে উনি দ্বিধাবোধ করে না, প্লাস উনি খেলাধুলার বেশি উৎসাহী। তো আমরা এরকম দেখেই তাকে নিয়েছি। এখন অন্য কোনো তার যদি কোনো ব্যবসায়িক কোনো কিছু থাকে সেটা তার ব্যক্তিগত, কিন্তু আমরা খেলার আঙ্গিকে যেভাবে দেখেছি উনি থাকতে পারে, তো সেই হিসাব করে আমরা তাকে দিয়েছি। দুর্নীতির অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত সাঁতার ফেডারেশনের সহসভাপতি পদেই বহাল থাকবেন গোলাম মোহাম্মদ আলমগীর। তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে বাইলজ অনুযায়ী নেওয়া হবে সিদ্ধান্ত। যতক্ষণ পর্যন্ত এটা ডিসিশন না হচ্ছে, যদি এটা থেকে কোর্টের কোনো ডিসিশন হয় বা কিছু হয়, সে যদি কনভিক্টেড হয় তখন অটোমেটিকলি থাকবে না গঠনতন্ত্র মোতাবেক। এটা বাইলজই আছে যে কেউ যখন কনভিক্টেড হয় বা কেউ যদি মারা যায় অথবা কেউ যদি নিজের থেকে পদত্যাগ করে তখন তো সেই পোস্টটা ভ্যাকেন্ট হবে, সেটা পূরণ হবে। যাচাই বাছাই শেষে দ্রুতই বাকি অ্যাডো কমিটি দেয়া হবে বলেও জানান সার্চ কমিটির আহ্বায়ক। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। হামাসের জিম্মি মুক্তির সিদ্ধান্ত স্থগিতের ঘোষণার পর বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে। ফিলিস্তিনি সংগঠনটি সাফ জানিয়ে দিয়েছে, ইসরায়েল চুক্তির শর্ত মানলেই কেবল ছাড়া পাবে বাকি বন্দীরা। এমন পদক্ষেপে চরম ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলটিমেটাম দিয়েছেন হামাসকে। শনিবার দুপুরের মধ্যে সব জিম্মি মুক্তি না পেলে বাতিল হতে পারে যুদ্ধবিরতি চুক্তি। ইসরায়েলি আগ্রাসনে গাজায় হাজার হাজার মৃত্যু আর ধ্বংসযজ্ঞের পর বহু কাঠখড় পুড়িয়ে গত 19 জানুয়ারি কার্যকর হয় যুদ্ধবিরতি চুক্তি। কিন্তু শুরু থেকেই বারবার শর্তভঙ্গের অভিযোগ উঠেছে তেল আবিবের বিরুদ্ধে। নেতজারিম করিডোর থেকে সেনা প্রত্যাহারে বিলম্ব, ত্রাণ প্রবেশে বাধা, উত্তর গাজায় ফিলিস্তিনিদের ফেরার পথে একের পর এক সংকট তৈরি, এমনকি হামলা পর্যন্ত চালাচ্ছে ইসরায়েলি সেনারা। সবশেষ যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু নিয়েও করছে গড়িমসি। এমন পরিস্থিতিতে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস। শিডিউল অনুযায়ী আগামী শনিবার আরও 3 ইসরায়েলি জিম্মির মুক্তি পাওয়ার কথা থাকলেও তা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি। সোমবার এক বিবৃতিতে জানিয়েছে একথা। তবে ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত মানলে বন্দি বিনিময়ের দরজা খোলা আছে বলেও নিশ্চিত করেছে। জিম্মি মুক্তি স্থগিতের খবরে চটে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব ইসরায়েলি বন্দীকে মুক্তির জন্য হামাসকে আগামী শনিবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তিনি, নতুবা যুদ্ধবিরতি চুক্তি বাতিল হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন। শনিবার দুপুর 12টার মধ্যে সব জিম্মি না ফিরলে আমি বলবো যুদ্ধবিরতি চুক্তি বাতিল করুন। সব বাজি বন্ধ, নরক নেমে আসুক। 1 জন 2 জন 3 জন 4 জন করে নয়, তাদের সবাইকে ফিরতে হবে। আমার মনে হয় অনেক জিম্মির মৃত্যু হয়েছে, যা হয়েছে তা বড় ট্র্যাজেডি। এটা আমার কথা। ইসরায়েল তার সিদ্ধান্ত নিতে পারে। হামাসের এমন পদক্ষেপ যুদ্ধবিরতি চুক্তির সম্পূর্ণ লঙ্ঘন বলে অভিযোগ ইসরায়েলের। যে কোনো পরিস্থিতির জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। সামনে আসছে বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আসন্ন দিবসগুলোকে সামনে রেখে ফুল পরিচর্যায় চরম ব্যস্ত ঝিনাইদহের চাষিরা। ফুলের উৎপাদন ভালো হলেও ওই সময়ে ফুলের চাহিদা ও দাম নিয়ে শঙ্কিত কৃষকরা। সুবাসের রাজ্যে রক্তিম শাসন, অসংখ্য গোলাপের ঘন সান্নিধ্যে প্রকৃতির নয়নাভিরাম ক্যানভাস। শুধু গোলাপই নয়, ঝিনাইদহের 6 উপজেলার 4টিতে গাঁদা, জারবেরা, টিউলিপ, রজনীগন্ধা সহ হরেক জাতের ফুলের চাষ হচ্ছে প্রায় 3 দশক ধরে। বছরের এই সময়কে টার্গেট করে মূলত আবাদ করে থাকেন চাষিরা। বসন্ত বরণ ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুলের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। গত বছরও আমার 4 বিঘা জমিতে গাঁদা ফুল ছিল, তো আমার সব খরচ বাদ দিয়ে 4 বিঘা জমিতে
2 লক্ষ টাকা মতো ছিল। ফুলের দামটা পয়লা ফাল্গুন মাতৃভাষা দিবস উপলক্ষে ফুলের দামটা বাড়তে পারে। হ্যাঁ, এতে চাষিরাও লাভবান হবে, ব্যবসায়ীরাও লাভবান হবে। এবছরে ফুলের সরবরাহ প্রচুর পরিমাণে আছে। সামনে আছে 21শে ফেব্রুয়ারি, এখন সেই হিসেবে মাল অনেকেই আছে রেখে দেওয়ার চিন্তা ভাবনা করছে। রং, আকৃতি আর গন্ধের কারণে এই অঞ্চলের ফুলের চাহিদা বেশি, কিন্তু কৃষকের অভিযোগ এবছর কাঙ্ক্ষিত দাম মিলছে না ফুলের। বাজারের অবস্থা খুব ভালো না। গতবার এই সময় আপনার ফুল বেচলাম 47 টাকা 50 টাকা, আর সেই ফুল এখন 13 টাকা 10 টাকা এরকম উপজে দিতে আছে। আমরা যে পরিমাণে আশা করছি হয়তো বা সেই পরিমাণে বেচা কেনা হবে না। কৃষি কর্মকর্তারা বলছেন আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন আশানুরূপ। বাজার জমে উঠলে কাঙ্ক্ষিত দাম পাবে চাষি। এবছর আমরা আশা করতেছি যেহেতু আবহাওয়া ভালো এবং কৃষক গতবার লাভবান হয়েছেন, আমরা আশা করছি গত বছরের চেয়ে বেশি বিক্রি হবে এবার। এবছর জেলায় 212 হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ফুলের চাষ হয়েছে। জারিন অর্নি, যমুনা নিউজ।